কি লাভ রূপসা? তাই তো প্রতিবাদহীন শব্দেহ হয়ে আমি নীরবে প্রতীক্ষায় আছি। যদি কোনোদিন পাশার চাল উল্টে যায়। আর আপনি মদ খাবেন না। আমি না বুঝে আপনার অনেক অনেক ক্ষতি করে দিয়েছি। তাই তো আজ আমি বলছি আপনার সব ক্ষতি আমি পূর্ণ করে দেবো। আই এম প্রমিস। আছে না বোকা লোকে ধোকা খায় আর চালাকি খায় পাল্টি। তুমি হাজারো পাল্টি খেতে পারো রূপসা, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে ধোকা খাওয়াতে এসো না, কারণ আমি বোকা নই। বোকা তো তুমি নও, বোকা তো আমি। তাই তো নিজের ভাগ্যর কাছে আমি যে আজ ধোকা খেয়ে বসে আছি। স্যার আপনি আমার গাড়ি এবার থেকে তুমি আমার নাম ধরে ডাকবে। নাম ধরে? হ্যাঁ, নাম ধরে ডাকবে। তোমার কাজ কতটা এগোলো, মানে রোহনকে তুমি কতটা কবজা করতে পেরেছো? পুরোপুরি একদম আমি কবজা করে ফেলেছি। এখন হচ্ছে আমার খেলার পুতুল, আর আমি ওকে যা বলবো তাই শুনবে। ও কি লোকের প্রতি দুর্বল হয়ে পড়েছে? আমি তাই ভাবছি। আচ্ছা শুনুন তো, বলছি কয়েক মাস আগে এই বাড়িতে একটা খুন হয়েছিল, তাই না? আবার যদি একটা খুন হয় তাহলে পুলিশ তো আমাকেই সন্দেহ করবে, তাই না? খুন করিয়ে রাহুলের মতো তোমার কারবারও আমি খেলতে ঢেলে দেব। আচ্ছা আবার কি তুমি কোনো কথা ভাবছো কৌশিক? হ্যাঁ, আমি ভাবছি তোমায় নিয়ে ভাবছি, আর তোমায় নিয়ে ভাবতে ভাবতে আমি কবি? মাথার মধ্যে অসংখ্য কবিতা করবি। আগে লিখি, কোনটা পরে লিখি, আমি ঠিক করতে পারছি না। কৌশিক, আমি তোমায় নিয়ে লিখে দেবো হাজার প্রেমিক কবিতা। যদি তুমি হও তো আমার প্রেমের। কৌশিক, বাহ দারুণ কবিতা বলতে দেখছি। সত্যিই তুমি দারুণ কবিতা বলো। তোমার জন্য আমি কবি হয়ে থেকে গায়ক হয়ে উঠতে চাই। ও রিয়েলি? হ্যাঁ, আজ তোমায় নিয়ে হলো আজ তোমায় দেখে হলো তুমি ছিলে
এবার ছেড়ে দাও তো, এবার ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। একটি বার ডার্লিং, শুধু একটি বার। আমি কি দেখলাম ম্যানেজার, নিজের বোনকে তুমি ভুল, আপনি ভুল দেখেছেন ম্যাডাম। তোমার কি মনে হয় যে আমার চোখে ছানি পড়েছে আর তাই আমি ব্যাপারটা ভুল দেখলাম? না, ভুল আপনি দেখেননি, তবে আপনার ভাবনাটা ভুল। ও আমার ভাবনাটা ভুল। হ্যাঁ, আসলে আমরা মানে এই যাত্রার ও যাত্রা দিয়ে আসছে। সামনে দুর্গাপুজোয় আমাদের একটা যাত্রা আছে। ও তাদের নায়িকা আর আমি ভিলেন। গাড়ির চাবি করা যায় না, তাই আজ একটু সময় পেয়ে এই যাত্রাটা করছিলাম। এই যাই না রে বোন। ভালো করে লোকের সেবা করবি, হ্যাঁ? যাও। শোনো দাদা, তুমি আবার নতুন করে এইখানে যাত্রা শুরু করে দিও না। আচ্ছা, আন্টি কি আপনি বলো তো? ঠিক ঠিক মনটা আমার ভীষণ লাগে। না, আমার অভিনয় কেমন দেখেন ম্যাডাম? ভিলেন সাজতে পারবো তো? তুমি তো অনেক আগেই ভিলেন সেজে বসে আছো ম্যানেজার, তাই তোমাকে আরো নজরে রাখতে হবে। আমি আপাতত ওই কারবারে কেরোসিন ঢালার ব্যবস্থাটা করে ফেলি। এক্সকিউজ মি ম্যাডাম, হ্যাঁ, কয়েকদিন ধরেই একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু সে কি তুমি আমার কোম্পানির ম্যানেজার, কাজে যে কোনো সময় যে কোনো কথা তুমি আমাকে বলতেই পারো। বলো বলো কি বলবে বলো। ইয়ে মানে বলছিলাম কি ম্যাডাম, আপনি দত্ত কোম্পানির একমাত্র সর্বশেষ মালিক ছিল। এই কোম্পানির অর্ধেক অংশ কিন্তু আপনার ওই ভাষণ কোম্পানির এবং রাহুল যদি কোনোভাবে ফিরে আসে তার আরে রাহুল এসে কি করবে? সে বেঁচে আছে কিনা তারই তো ঠিক নেই। আপনাদের তো মাঠ নেই ম্যাডাম। ধরুন এই কোনোভাবে রাহুল ফিরে এলো, এসে তার সম্পত্তি দাবি করলো, অসম্ভব। রাহুল আমার ভাসুর। তাই তার বর্তমানে তার সম্পত্তি এবং যা কিছু আছে সবকিছু ভাগিদার তো একমাত্র আমি। ক্ষমতা আমি সেটা তোমাকে ভাগ করতে যাবো কেন ম্যানেজার? এত কিছু পাইয়ে দেওয়ার পিছনে আমার যে অনেক অবদান আছে ম্যাডাম, সেটা আপনি ভুলে গেলেন। বলিনি ম্যানেজার, বলিনি। সেদিনের সেই নির্মম ঘটনা আমি বিন্দু মাত্র বলিনি। নিজে বাঁচার জন্য তোমাকে সাপোর্ট করলেও সেই অপরাধ বোধ আজও আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে ম্যানেজার। তুমি যদি সেদিন বড়দিকে খুন না করতে, তুমি যদি সেদিন আপনি কি বলছেন ম্যাডাম? আমি কখন আপনার পত্নীকে খুন করলাম? বলো কি ম্যানেজার, তুমি খুন করোনি? আপনাদের ফ্যামিলির সাথে আমার কি সম্পর্ক আছে? হবে না ভাই, তুমি এনজয় নেবে আমার কিন্তু আমার কাছে আছে। তা তো লাগবে। কে কে খুন করেছে? দাঁড়িয়ে বসে এই 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 ছবিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমাকে বড়দির গলা চেপে ধরতে বলে তুমি গোপনে এই ছবি তুলে নিয়েছো? মোছো মোছো বলছি ম্যানেজার, মোছো মোছো এই ছবিটা মোছো। এমন ইম্পর্টেন্ট ছবিটা বুঝতে পারবেন, আমি নিয়ে যাবো। কারণ এই
ছোট বৌদিমণি? কার্টুন মানে আমি আবার কাকে ফোন করলাম যে আমি চলে যাবো? এই তো একটু আগেই বলছিলেন ম্যানেজার বাবু নিজের খুনের দায় কার উপর চাপিয়ে দিয়ে। আরে কি মুশকিল, কি বলতে কি শুনেছিস তা ঠিক নেই। আমি উল্টো পাল্টাবো কিনি, বরং আপনি ধরা পড়ে গিয়ে উল্টো পাল্টা বকতে শুরু করেছেন। আমি পরিষ্কার শুনেছি আপনি কোন একটা খুনের কথা বলছেন। তুই এখান থেকে যা, যা বলছি। না, যাবো না। আগে বলুন কার খুনের কথা বলছিলেন? ম্যানেজার বাবু কোন খুনের দায় আপনার উপর চাপাতে চাইছেন? আপনি না বললে আমি ছোট দাদা বাবুকে সব বলে দেবো। কারোর কাছে কোনো মুখ খুলেছিস তোকে আমি একবারে খুন করে ফেলবো। আচ্ছা ছোট বুদ্ধিমণি, তার আগে তুই বল যে তুই কিছু শুনিসনি। কিচ্ছু শুনিনি। আমি কিছু জানি না। যতদিন এখানে থাকবি মুখটা বন্ধ করে থাকবি, নইলে আমি তোর এই মুখটা চিরদিনের মতো বন্ধ করে দেবো। দারুণ লাগছে। আমার মানবেন না ছোট বৌদিমণি, আমি কিছু শুনিনি, আমি কিছু জানি না। সারা সংসার জুড়ে চলছে চরম অশান্তি। বৌদি নাকি ওকে মেনে নিচ্ছে না। ও আমি ভেবে পাচ্ছি না কার কথা বিশ্বাস করবো। নিজের বইয়ের কথা বিশ্বাস করো জামাই বাবু, যে বইয়ের কথা বিশ্বাস করে না সে তো কাপুরুষ। বইয়ের কথায় চলে সুপুরুষ হওয়ার চেয়ে কাপুরুষ হওয়া অনেক ভালো। তা কি মনে করে আমি আমার দিদির বাড়ি আসবো? তাতে সময় অসময়ের কি আছে? আমি এই বাড়িতে আসি, আমি দিদিকে কি বলছি দিদিরে, আর আমি তোদের বাড়ি আসবো না। জামাই বাবু আমার বকেছে। কি মুশকিল, আমি আবার কখন বললাম? এইসব কথা শুনলে তোমার দিদি আমার আমার দিদি অশান্তি করে। দিদি রে, জামাই বাবু তোর নামে কি যাচ্ছে তার কথা। চুপ করো, তোমার এই বাড়িতে যাওয়া আসা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু জানতে চাইছিলাম তুমি কেন এই সময় এসেছো, কোনো কি বিশেষ দরকার আছে? তো দরকার না চাইলে কি এমনি এমনি আসি? কি দরকার? পাড়ায় আমি মুখ দেখাতে পারি না, রাস্তায় বেরোলে বন্ধু বান্ধবীরা আমায় চিৎকারে বলে। ও কেন কেন? সবাই বলে ও জামাই বাবু মাইলের চাকরি করে, আর তুই এখন সস্তা দামে জামা প্যান্ট বলে ঘুরছিস, দামি দামি জামা প্যান্ট পরতে পারিস না। দামি দামি জামা প্যান্ট? তবে আমিও ওদেরকে বেশ করে বলে দিয়েছি। কি বলেছো? বলেছি আমার জামাই বাবুকে চাঁদা নয় নাকি, যেমন বড় অফিসার, আমি বললেই সে এক্ষুনি আমায় 5,000 টাকা দামে জামা প্যান্ট কিনে দিতে পারে। 5,000 টাকা দামে জামা প্যান্ট? আর সেই টাকাতে নিতেই তো এসেছি। আমি তোমায় কোনো টাকা দেব না। তুমি দেবে না? তাহলে আমি দিদির কাছেই চললাম। দিদি রে, জামা কি যাচ্ছে তাই বল না। চুপ চুপ, আমার কাছে 5,000 নেই। এই নাও, তোমাকে আমি 3,000 দিচ্ছি। 3,000? তাই ভালো, তাই ভালো। বাকি 2,000 তোমার কাছে জমা থাক, পরে নিয়ে নেব। 1,000, 2,000, 3,000। ও এই শনিগুলো যে কবে ঘাট থেকে নামবে কে জানে। এদের জন্য দেখছি আমাকে পথে নামতে হবে। সাবধানে
কেন? কিন্তু আমার অঘটন ঘটলো কি করে? অঘটন নয় গো, অঘটন নয়, চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ, তোমার বৌদি চক্রান্ত করে তো ওই বাথরুমে মেঝেতে সাবান লেপে রেখেছিল। আর সেই সাবানে আমি পা দিতেই তো পা পিছলে পড়ে গিয়ে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। তোর কথা শুনে আমারই যে গা কাঁপছে রে মা। না 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 না, আর তোর এই ঘরে থাকা চলে না। বাবাজি, তুমি বলো বিউটিকে নিয়ে অন্য কোথাও আলাদা হয়ে থাকো। অসম্ভব। যে দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই দাদার দুর্দিনে তাকে ছেড়ে আমি আলাদা থাকতে পারবো না। অত কথা মনে রাখলে চলে না বাবাজি। আজকাল বাবাই ছেলেকে দেখে না, তো দাদা তো কোনটা। কিন্তু একটা কথা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, গৌরী বিউটির সঙ্গে এমন আচরণ করবে কেন? হিংসা, হিংসা। হিংসা? হ্যাঁ বাবাজি, তারপরে সেই অন্তঃসত্ত্বর গল্প ফেলে তোমার দাদা বৌদি তোমার কাছ থেকে যে 5 লাখ টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, তোমার সেই কথায় আমার বিউটি মা বাধা দিচ্ছে বলেই ওর উপর তোমার দাদা বৌদি এত হিংসা। অন্তঃসত্ত্বার গল্প ফেলেছে মানে? অন্তঃসত্ত্বা কিচ্ছু নাই গো। আসলে সব তোমার দাদা বৌদি না, এসব একটা ফোন দিয়ে এসেছে। আমি না, আমি একদিন না সব কথা শুনেছি। কি শুনেছো? হ্যাঁ, তোমার বৌদি তোমার দাদাকে বলছিল কি জানো? তোমার বৌদি তোমার দাদাকে বলছিল যে নীলাদ্রি বিয়ে করে না এবার সম্পূর্ণ না পাল্টে যাচ্ছে। তাই তো আমরা একটা কাজ করি, আমরা কাকুরে ওই অঘটন ঘটে যাওয়ার একটা পরিকল্পনা করে 5 লাখ টাকা না একটা আদায় করে নি, যাতে জীবনে আমাদের আর কোনোদিন কোনো অসুবিধা হবে না। দাদা বৌদি বলেছে কথা, আমি পাল্টে যাচ্ছি। আর দাদাও বৌদিকে সাপোর্ট করছে। বলবেই তো বাবাজি, তোমার দাদা যে আরো বড় কালপিট করে। তোমার দাদা তো বিয়ের নামে তোমার বোনকে বিক্রি করে দিয়েছে। কি বাজে কথা বলছেন? বাজে কথা মানে আমি বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। আমার সব হিসাব বোধহয় গরমিল হয়ে যাচ্ছে। আমি বোধহয় নিজের কাছে একটু একটু করে আমি তোমাকে হারতে দেব না, আমি তোমাকে জিতিয়ে তুলবই। হ্যাঁ, আসো তো আসো, আমরা দুজনে একটু কানামাছি খেলি আর মনের আনন্দে গাই গাই। এসো এসো কাছে এসো, দূরে থেকো না, অপরাধ মনটাকে পুষে রেখো না। এসো না, এসো না, কাছেতে এসো না, এসো এসো কাছে এসো, বুকে এসো না, অপরাধ মনটাকে পুষে রেখো না। এসো না, এসো না, বুকেতে এসো না। বাইরে যদি
কেন বৌদি, আমাদের ব্যস্ত থাকাতে কি তোমার আপত্তি আছে? না না, আপত্তি নাই, মানে বিউটি কোথাও না ভুলে কোথায় গিয়েছিল তাই। আশ্চর্য, তুমি বাড়ির গিন্নি, অথচ তুমি খোঁজ রাখো না কে কখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তুমি কি জানো তোমার জন্য আজ বিউটি আইবি আমাদের কত বড় ক্ষতি? আমাদের ক্ষতির কথা লোকের কাছে বলে কি লাভ? কি বলছিস মিকি? কি বলছিস তুমি এখানে? তুই বল, আর যাকে তাকে বলছিস কেন? আমাদের মতো আপনজন তো কি আছে বল? তাই যদি মনে করো তাহলে বিউটির ক্ষতি করার চেষ্টা করছো কেন? কি বললি নীলাদ্রি? আর একবার বল, আমার শুনতে ভুল হলো কিনা আমি একবার যাচাই করে নিই। বল নীলাদ্রি, বল। তার আগে তুমি বলো তো দাদা, কাকরকে কোথায়, তুমি কার সঙ্গে বিয়ে দিয়েছো? সবার কাছে তো প্রচার করে বেড়াচ্ছ কাকনকে নাকি তুমি নিজের মেয়ের মতো ভালোবাসো। তা সেই মেয়ের মতো কাকনকে কোথায় বিয়ে দিচ্ছ, পাত্র কেমন, তা নিজেকে দেখে আসার প্রয়োজন মনে করছে না? এটা হয়তো আমার ভুলই হয়েছে। ঘটকের মুখের কথা বিশ্বাস করে আমার এই সিদ্ধান্ত নেওয়াটা মনে হচ্ছে। আর তারা কোনো কথা বলছিস? জানিস না কোনা টাকানের ব্যাপারটা জানাজানি হলো বলে পাত্রটা তোদের বিয়েটা ভেঙে দেয়নি, তাই তারা করে তোর বিয়ে দিয়েছে। মিথ্যে কথা! কাকুকে তোমরা বিয়ে নেবে বিক্রি করে দিচ্ছিলে, তার তো তোমরা তাড়াতাড়ি জানাজানি হয়ে যাবে বলেই তো তোমরা তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে ফেললে। ওমা, নীলাদ্রি ঠাকুরকে আমরা বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, পরিস্থিতি তো তাই বলছে দাদা। নইলে আজ পর্যন্ত কাকনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? কাকনকে মোটা টাকায় বিক্রি করেও তোমার লোক বিক্রি, শেষে কাকনের অন্তঃসত্ত্বার খবর উঠিয়ে সেই কলঙ্ক ঢাকার বাহানায় আমার কাছ থেকে 5 লাখ টাকা আদায় করার মতলব আছো? এই অথবা সকল থেকে যা মুখে আসে তাই বলে বেড়াচ্ছে, আর একটা বাজে কথা বললে আমি মেরে তোর মুখটা ভেঙে দেবো। একটা কথা মনে রেখো, আমি তোমার থেকে ছোট হতে পারি কিন্তু দুর্বল নই। তাই তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আর কখনো আমার উপরে হাত উঠালে তোমার এই হাত আমি মুচকে ফেলে দেব। তো দাদার গায়ে হাত তুললি? বলবেই তো বড় বউ, ভাবছি আমার নীলাদ্রি অনেক বড় হয়ে গেছে, অনেক শক্ত হয়ে গেছে ওর ওই হাত। তাই তো ওই শক্ত হাত দিয়ে ও আমার দুর্বল হাতটাকে ভেঙে মুছড়ে দিতে পারি। চল, তুই আরো বড় হ ভাই, তুই আরো বড় হ। ওরে তোর মনে আছে? মনে আছে ছোটবেলায় গাছ থেকে পড়ে তোর ডান হাতটা ভেঙে গিয়েছিল, আর সেই হাতটা বুকের মধ্যে চেপে ধরে তোর দাদা কত কেঁদেছে, তোর কি মনে আছে ভাই? আচ্ছা বড় বউ, সব কথা কি মনে রাখতে আছে? তাহলে যে স্বার্থপর বেঈমান এই শব্দগুলো ভুল হয়ে যাবে। কি বললি? তুই আমার সম্বন্ধে যা খুশি ভাবতে পারিস, আমার সাথে কোনো আপত্তি নেই। তুই আমাকে 5 লাখ টাকা দিচ্ছিস, আমি সুদ সমেত সব টাকা তোকে আমি তোর হাত করে বলছি, তুই আমার খাটছে। আমি তোমার 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি তুমি আমার বোন কাকরকে খুঁজে আমার সামনে হাজির করতে না পারো, তাহলে কাকরকে বিক্রি করার অভিযোগে তোমাকে আমি পুলিশ দেবো। আমার স্বপ্ন সদাগর রাহুল বলে আজ বারবার শুধু তার কথা মনে পড়ছে। তার কথা আমি শুনেছি, ওই বচন সিং তার কথা এসে আমাকে বলার পর থেকে বারবার শুধু আমার চিন্তা হচ্ছে সে কোথায় আছে, কেমন আছে, কিভাবে বেঁচে আছে। পুরনো দিনের সেই স্মৃতিগুলোর কথা বারবার আজ
আমার চোখের সামনে ভেসে উঠছে। মনে পড়ছে সেই কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়ে আমাদের দুজনের সেই ভালোবাসার গানের কথা। কোথা দিলাম আমি, কোথায় দিলাম তুমি যুগে যুগে থাকবো সাথে। তুমি সত্যি করে বলো তো, তুমি কে? তুমি কি সত্যি সত্যি বচ্চন সিং নাকি অন্য কোনো ছদ্মবেশী? আমি ছাত্র তুফান সিং আছি। তুমি মিথ্যে কথা বলছো। তুমি তোমার পরিচয়টা আমার কাছে গোপন করছো। সত্যি করে বলো তুমি কে? আমার কাছে বলো, তুমি সত্যি করে বলো তুমি কে? বলবো বলবো তখন বেবি, আজকে তোমাকে সব সাজবাদ বলবো। বলো বলো তুমি কে? বলো বলো তুমি কে? তুমি তুমি আমি अरे वाह, वाह। আমার বইনকে এনকার করার কারণ তাহলে এই ছবি রঙিন, আমার বইনের থেকে ছবি রঙিন তুমি ভুল করছো। খামাস, तुम हमारे साथ गद्दारी करियाছো। তোমার আসলি পরিচয় আমি বাসকে জানিয়ে দিবে। তাই দাও রঙ্গিল, তাই দাও। তোমার বোনের প্রেমে সাড়া দিইনি বলে তার বদলা দিতে তুমি আমাকে আমার আসল পরিচয় দিয়ে দেবে। তাই দাও, তাই দাও, আমাকে মৃত্যু মুখে ঠেলে দাও। তাতে আমার দুঃখ নেই, কিন্তু কিন্তু আমার এই কাপড়, যাকে আমি অনেক আগেই আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছি, সেই কাপড় ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। क्या बोला दोस्त? यही काकून, वही प्यार। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি ওর সেই কাকু। দুর্ভাগ্যের কারণবশত হয়তো আমাদের ভালোবাসাটা আজ একদিনের জন্য বিচ্ছেদ হয়ে গেছিল, কিন্তু ঈশ্বরের দয়ায় আমাদের সেই ভালোবাসাটা আবার নতুন করে মিশতে চাইছে। তাই তোমার কাছে আমি অনুরোধ করছি, আমাদের দুজনকে এক হতে দাও। এমন করে আমাদের বিচ্ছেদ করিয়ে দিও না দাদা, বিচ্ছেদ করিয়ে দিও না। यही ना वही, যখন একবার আমাকে দাদা বলে ডেকেছিস, তখন আর আমি তার কোনো ক্ষতি করবে না। জরুরত হয় আমি আপনার জান দেতে জান বাঁচাবে। রঙিন তুমি और देर करो दोस्त, आज ही तुम्हारा काबून के लिए यहाँ से भेगे जाओ। না রঙিন না, আমার যে এখনো অনেক কাজ আছে। কাকনের জীবন নষ্টকারী ওই উসমানকে কড়া শাস্তি দিতে হবে। আমার মায়ের খুনিকে বার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। তারপর আমি আমার কাকনকে নিয়ে শুরু করবো আমার নতুন জীবন। हमें की करने दोस्त, हमारे बहिनी नजर করে বাচ্চার খোয়াব দেখেছিল, ভেঙে গেল আর ভেঙে গেল। তুমি চাইলে তোমার বহিনের ভাঙা দিলটাকে আমি পেয়ার দিয়ে জোড়া লাগিয়ে দেবো। ये কি কথা বলে তো? তোলের কি দিল তুমি জোড়া লাগিয়েছো? আরে না না, আর আমি কাউকে পেয়ারের কথা বলিনি। তুমি বিশ্বাস করো নি, আমার সবটুকু পেয়ার আমি শুধু তোমার বোনের জন্য ঝুঁকি রেখেছি। আর শাদি যদি করতে হয় তাহলে তোমার কি করবে? लेकिन शादी के बाद ये हमारे बहन के आज
কি বলছো? নিজের স্বামী করার স্ত্রীকে কি কখনো অন্যের কাছে বিক্রি করা যায়? ও কাকার ভিতর তোমার শাদি করা ভেবেছি। আরে ওর কথা ছাড়ো, ও ছিল বসে শিকা, আমি শুধু বর্ষে যে বিয়ের প্রবর্তা সাজিয়েছি। আরে আমার মাইন্ডকে স্বীকার করার জন্য তুমি তোমার প্যার কা টপ সাজিয়েছো। আইনা শট বসে আর শুন, ভালো চাস্তো আমার বইসে বুড়া নজর हटा ले, नहीं तो वो अपनी लेली दे बिल्कुल दुनिया में दे। নজর যখন দিয়েছি তোর ভূমিকে তো আমি তুলবো, আবার করে পিলার দিয়ে তোর ভূমিকে তোর বোনকে যদি সস্তা বানিয়ে রাস্তায় টেনে না নামিয়েছি তো আমার নাম মানি নয়। ওই রোহনকে মদের সঙ্গে বিষ খাইয়ে দেওয়া আমাকে খুব চাপ দিচ্ছে, কিন্তু আমি কেমন করে পারবো? আমি যে ভালোবাসার অভিনয় করতে করতে আমি যে রোহনকে ভালোবেসে ফেলেছি। কোথায় গেলে কোথায় যাও বলো? কেন মশাই আমাকে হারাতে ইচ্ছে করছে না বুঝি? কি করে করবে? তুই যাবার চোখের তারা। কিন্তু একদিন যে ছিলাম আমি তোমার চোখের বালি। সেদিন কি জানতাম যে তুমি হবে আমার একদিন ভালোবাসার রোহন? তুমি বিশ্বাস করো রূপসা, প্রথম তোমাকে শত্রু বলে মনে হলো, এখন কি মনে হচ্ছে মশাই? তুমি আমার বন্ধু, তুমি আমাকে নতুন করে বাঁচার, তারপর আমি আবার নতুন করে বাঁচার পথ দেখেছি। না গো মশাই না, আমি বরং তোমার কাছে ঋণী হয়ে গেছি। তোমার মতন একটা মহৎ মানুষ আর আমি হচ্ছে একটা তুচ্ছ মেয়ে। হ্যাঁ, তাই তো আজ মনে হচ্ছে, মনে চেয়েছি আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মনে চেয়েছি আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার কাছে। আজ মনে চেয়েছি আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তোমরা দেখি খুব আরে না আসুন কথা বলতে গেছিলাম, জরুরি কথা। হ্যাঁ, কিছু ওয়ার্কার হঠাৎ করে স্ট্রাইক করে ওরা মালিক পক্ষের সাথে কথা তাই আমি চাই নিশ্চয় যাবো। যারা রক্ত জল করে এই কোম্পানিকে টিকিয়ে রেখেছে তাদের কথা রাখা তো আমাদের কর্তব্য। তাহলে যাও রোহন, তোমার কিন্তু বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে, তুমি ইমিডিয়েটলি সেখানে যাও। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। লুকা আমি আসছি, গিয়ে কিন্তু একটা লাঞ্চ করবো, কেমন? আসছি। আমিও তোমার জন্য ওয়েট করে থাকবো। কি উদ্দেশ্যে তোমাকে এখানে আনা হয়েছে সেটা নিশ্চয় তুমি ভুলিনি স্যার, ভুলিনি। তবে কি জানেন স্যার, আমারও তো একটা মানুষের রক্ত বইছে, তাই তো একটা বিবেকহীন মানুষের ওই ভাগিদার হতে আমার বড্ড বিবেকে বাজছে। বুঝি ভালোবাসার জালে রোহনকে জড়িয়ে তুমি এখানে বাঁকাবাঁকি ভাবে বন্দোবস্ত করার নিশ্চয় করছো, তাই না? কিন্তু তুমি কি জানো
তাতে একটু হয়তো কষ্ট হবে, কিন্তু আমার মনে অন্তত এতটুকু সান্ত্বনা থাকবে যে একটা ওই ভগবানের মানুষে আমি কোনো ক্ষতি করিনি। চাপ দিতে গেলে আমি তোমাকে ফিনিশ করে দেবো। যেরকম দাম দর করতে পারি। আমি মরে যাব, তবু কিছুতেই ওই রোহনের ক্ষতি আমি করব না, করব না, করব না। তুই আমার বিরুদ্ধে যাও, তোকে আমি খবরদার মিস্টার লাইনি, ওটাতে আর একটা আচর করলে তোমার এই হাতটা আমি ছিঁড়ে নেব। না, কারণ তুফান সিং বললো যে তুমি কোনো ক্যাচাল করতে আমাকে এখান থেকে সরিয়ে দিতে চাইছি। ফিরে এসে বুঝলাম তুফান সিং এর কথাটাই ঠিক। তুফান সিং, আমি পরে দেখে নেব। বলো মিস্টার লাইনি, কেন তুমি রূপসার ওপর অত্যাচার করছিলে? অত্যাচার আমি তো মানে দাদা হয়ে বলছি কোনো দাদা নয়, ওর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নয়, ওটা জীবন্ত শয়তান, শয়তান। রূপসা বল আমার, তুই আমি শয়তান বলে গেলি? বলে কে বললো যে রূপসা আমাকে ঠিক মতো দেখাশোনা করছে না? মা, আমি তোমার মা। হ্যাঁ মা, কখনো না, আমি এমন কথা কখনো বলিনি। আর আমি তো নিজের চোখে দেখছি যে রূপসা এখন রোহনকে যথেষ্ট কেয়ার করছে। তুমি যে ওদের সম্পর্কটাকে বাধা সৃষ্টি করছো সেটা আমি পরিষ্কার করতে পারছি। শুধু তাই নয় মা, উনি অযাচিত ভাবে আমাদের ফ্যামিলি ম্যাটারে মাথা গলাচ্ছিলেন। ও কোম্পানির ওয়ার্কাররা চায় না ওনাকে কেউ সহ্য করতে পারছে না। তাই আমি চাই ইমিডিয়েটলি ওনাকে বরখাস্ত করা হোক। আমিও তো তাই চাইতাম রে রোহন, সেটা তোর অসুস্থতার কারণে এতদিন করতে পারিনি। এবার তুই যখন সুস্থ হয়ে উঠেছিস তখন কোম্পানির দায়িত্ব তোকে দিয়ে আজই ওকে আমি এতদিন যে আমি নিঃস্বার্থভাবে কোম্পানির সেবা করে এলাম, ম্যানেজার। শুধু ম্যানেজার হিসাবে নয়, আপনার সাথী অনেক শুভ কাজ উপকার অকাজে আমি আপনাদের সাথে লিখেছি। এর মধ্যে সেগুলো সব ভুলে গেলেন। তার মানে আপনার গায়ের ফোনের ব্যাপারটা কিন্তু আমার মোবাইলে আছে। কি আছে? আপনি আমাকে বরখাস্ত করার টেন্ডার রেডি করুন। আমি আপনার কেরোসিন ঢালার ব্যবস্থাটা করে ফেলি। না না ম্যানেজার, না ম্যানেজার, না 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 ম্যানেজার, তুমি এটা করতে পারো না ম্যানেজার। ম্যানেজার কি হলো মা? উনি তোমার কি বলে গেল? তবে কি ওনাকে আসি তুমি? আমার কৃতকর্মের কুফল যে আমার সব ক্ষমতাকে আজ খর্ব করে নিয়েছে। তাই তো আজ আমি এই কষ্টপ্রাণীর ভাবনাতে সর্বনাশের কালো মেঘ দেখতে পাচ্ছি। এর থেকে আমাদের কোনো রেহাই নেই, কোনো রেহাই নেই, কোনো রেহাই নেই। দাঁড়াও মা, দাঁড়াও। কেন হঠাৎ মিস্টার লাহিড়িকে এত ভয় পেতে শুরু করলে? বলে যাও, বলে যাও মা, বলে যাও। এ কি? এসব নিয়ে তুমি কোথায় চললে? দেশের বাড়ি। দেশের বাড়ি? কিন্তু কেন? অনেকদিন তো এ বাড়িতে থাকা না, আর ভালো লাগছে না। তাই ভাবছি
বাকি জীবনটা দেশের বাড়িতে গিয়েই থাকবো। কিন্তু শুনেছি যে দেশের বাড়িতে তোমার কেউ থাকে না, তাহলে ওখানে গিয়ে তুমি থাকবে কোথায়? আমার সম্পর্কের এক ভাইপো আছে, তার কাছেই বাকি কটা দিন কাটিয়ে দেবো। আমি চললাম ছোটবেলা বাবু, তোমরা ভালো থেকো। দাঁড়াও ভরান্দা, কি হয়েছে বলো তো? মা কি তোমায় কিছু বলেছে? না না, আমায় কিছু বলেনি, আমি কিছু শুনিনি, আমি কিছু জানি না, আমি যাই। দাঁড়াও দাঁড়াও ভরান্দা, তোমার চোখ বলছে তুমি কিছু গোপন করছো। তুমি আমার মাথায় হাত রেখে বলো তো হারান্দা, কেন তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? বলো বলো কি হচ্ছে হারান্দা, বলো। পারবো না ছোট বাবু, সে কথা আমি কিছুতেই বলতে পারবো না। তাহলে ওরা হয়তো আমাকে মেরে কারা তোমায় মারবে, আর কেনই বা মারবে? আমি যদি চক্রান্ত সাজিয়ে ফেলেছি। কিসের চক্রান্ত হারান্দা? এই সংসারটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত। আর সেই চক্রান্ত করছে, বলো বলো, আর সেই বলো বলো হারান্দা, বলো 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 সে কে চক্রান্ত? বলো বলো হারান্দা, একবার সেই নামটা বলো, বলো বলো। বেশি হয়ে গেল। আমার ব্যক্তিগত জন্মদিনের খাওয়ার বলে যতটা পেটে ধরার ডবল আমি খেয়ে ফেলেছি। বাবা বাবা, দিদি কোথায় কোথায় যাওয়া? হয়তো গেটের সামনে তা ওরা আবার দিদিকে কি দরকার রে? জল দিলে খাবো। সে কি রে অত বাবা, সে প্রথম গাছে বসে দ্বিতীয় গাছে উঠেছে, হয়নি? আবার তুই শেষে জল দিলা করছিস? বলো সব খাবারগুলো একসাথে নিচের দিকে চাপ দিচ্ছে। জল দিলা খেলে যদি তখন এত করে বললাম ওরে হতবাগা, তুই বেশি তো কোনো কথাই শুনলি না। খাবার খেয়ে আমার কিছু হয়নি। ওই খাবার শেষে বাটিতে কি একটা মেশানো গরম জল দিয়েছিল, সেটা খাওয়ার পর থেকে ওরে হতভাগা, ওটা কোনো খাবার জিনিস ছিল না, ওটা ছিল হাত ধোয়ার জিনিস, সাবান গুলা জল। সাবান গুলা জল খেয়ে ফেলেছি, এই জন্যই বুঝি আমি পায়খানায় যাবো, আমায় ধরো। আমি কিন্তু বলে বলে নিয়ে যাবো নাকি? বলে বলে না, চ্যাং গুলো নিয়ে চলো। মানে পা ফাঁক করলেই তারপরে হচ্ছে বলে হয়ে যাবে। এত দুর্গন্ধ কেন রে? তারপরে তো মনে হয়ে গেল নাকি? হয়ে গেছে, বাকিটা বাথরুমেই হবে। আমি পায়খানে যাব, কিন্তু কি আমায় নিয়ে যাবে? ও দাদা, বাথরুম, ও কাকু, বাথরুম, বাথরুম।
বললাম কম করে খা, তবু কথা শুনলো না। আরে বাবা, বুড়ো হলো আমাদের সাথে তুই পারিস? আমরা আমাদের হজম শক্তি অনেক বেশি। কি হলো বাবা, এত তাড়াতাড়ি খাবারের থালা থেকে তুমি উঠে এলে কেন? রান্না ভালো হয়নি বুঝি? তোর হাতের রান্না কি কখনো খারাপ হয় না? বাবা, জানিস তো আমি খেতে ভালোবাসি, সেই জন্যই তো এক থালা পোলাও, খানপুরি লুচি, হাতাশের পাঁঠার মাংস, আবার খানপুরি রাজভোগ, তার সাথে দই, সব একসঙ্গে সাবার করে দিয়েছি। জানিস তো মা, কি? আর একটু খেতে পারতাম। তাহলে খেলে না কেন? তোর যা আর চোখে আমার দিকে তাকাচ্ছে আর বিল বিল করছে। আমার মনে হয় তোর যা খাওয়ার খেতে দিচ্ছে। কি? তোমাকে খাওয়ার খোটা দিচ্ছিল? ওই তোদের মনটা করতে হবে না। সত্যি তো আমি একাই সবকিছু খেয়ে ফেললে ওরাও তো খাবে নাকি? মাথা খারাপ? ওই ভিখারি হারাবাদের জন্য আমি এত দামি ভালো খাবারগুলো নষ্ট করব? আরে আমি ওদের পরিষ্কার জানিয়ে দিয়েছি যে এইসব ভালো ভালো খাবারগুলো আমার গেস্টদের জন্য। তোমরা বরং 2-4টে আটার রুটি বানিয়ে খেও। ঠিক বলেছিস, কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয় রে মা? হ্যাঁ রে মা, ওরা কিছু বলেনি তো? বলেনি আবার? আরে ওই নিয়েই তো পুরোপুরিতে যত অশান্তি। বিউটি, বিউটি, এই যে বিউটি, বাড়িতে এত সব রান্না হলো অথচ দাদা শুকনো রুটি খাচ্ছে কেন? আমি কি খেতে বারণ করেছি নাকি? ওনারাই তো বললো যে আমরা অত সব খাবো না, আমরা রুটি খেয়ে নেব। কিন্তু কেন? হিংসায়, হিংসায় মহাদি হিংসা। তুমি বিউটি মায়ের জন্মদিন পালন তো অনেক খরচ করে, তাতেই তোমার দাদা বৌদি হিংসায় জ্বলে পুড়ে মরে যাবে। কি বলছেন আপনি? শুধু তাই বাবাজি, বিউটি থালা ভর্তি ভালো ভালো খাবার নিয়ে তোমার দাদা বৌদিকে খাওয়াতে গেল। ওরা তো খেলোই না, উল্টে বলতে লাগলো ওসব তোমার বাবাকে গন্ডে পিঠে গিলাওকে যাও। দাদা বৌদি বললে সেই কথা? আমি কি আর বলছি বাবাজি, কথাগুলো শুনে আমি তো আত্মীয়টা খেয়ে তাকে ওই মানে থানা থেকে উঠেই পড়লাম। বাবা, আরে তোর ঘরে কি জল কোনো হজমের ওষুধ আছে রে বা? হ্যাঁ বাবা, আরে আছে তো ঘরে ড্রেসিং টেবিলের ওপরে। আরে ডাইজিনের শিশিটা রাখা আছে, তুমি বলো তার থেকে 2 চিপি খেয়ে নাও। ঠিক আছে মা, এসব নিয়ে তোরা যেন আর মনে অশান্তি রাখিস না, তোরাও খেয়ে নে। বাবা, দাদা বৌদির এত সাহস, তারা নাকি আমার আত্মীয়কে অপমান করে, এর আমি শেষ থেকে ছাড়বো। দাদা বৌদি, আরে এত মাথা গরম করছো কেন? আরে ওসব কথা ছেড়ে দাও না। না বিউটি, ছেড়ে দিলে ওরা আবার পেয়ে বসবে, তাই আজ আমি ওদের চরম শিক্ষা দেব। শিক্ষার তো শেষ নেই রে ভাই, তবে সময়ের কাছে শিক্ষাটাই হচ্ছে আসল শিক্ষা। বল বল কেন দেখেছিস? আচ্ছা, তোমাদের সমস্যাটা কি বলো তো? আমি আমার রোজগারের টাকায় আমার স্ত্রীর জন্মদিন পালন করছি, তাতে তোমাদের এত হিংসে কেন? আমরা হিংসে করছি? হ্যাঁ, তাই তো দেখছি। তোমাদের খাবার দিতে গেলেও তোমরা খাবে না, উল্টে বলে বেড়াচ্ছ ওরা খাবার খেতে দেয়নি বলে আমরা রুটি বানিয়ে খাচ্ছি। আশ্চর্য মানুষ তোমরা। কে আমাদের খাবার দিতে গিয়েছিল? তোর বউ? ওকে জিজ্ঞাসা করে দেখ তো, ভালো করে জিজ্ঞাসা করে দেখ। আমাদের খাবার দিতে গিয়েছিল না বারণ করতে গিয়েছিল? বলেছে খাবার গেস্টের জন্য খাবার। মিথ্যে কথা,
7 দিন পেরিয়ে গেল, কাপড়ের কোনো খোঁজ পেয়েছো? না রে নীলাদ্রি, এই 7 দিন আমি অনেক খুঁজলাম, কাপড়ের কোনো খোঁজ আমি পেলাম না। আশ্চর্য, কাপড়ের কোনো খোঁজ পাওনি, অথচ বাড়িতে বসে জেনে গেলে কাপড় অন্তঃসত্ত্বা, আর তারই ছোট ওরা নাকি 5 লাখ টাকা দাবি করেছে। তা কেন হবে? গৌতম মৃত বলে গেছে, আর তারা ছাড়া তুই তো নিজে চোখে সেই রিপোর্টটা দেখেছিস। ও রিপোর্টটা নকল। আমাদেরকে ভাওতা মেরে আমাদের কাছ থেকে টাকা আদায় করে নেওয়ার জন্যই তো ওই নকল রিপোর্টটা তোমরা বানিয়েছো। ওমা, কি দাদা, কাপড় তোমার সব ভুল বলে তুমি তার এত বড় সর্বনাশ করলে? তোমাকে আমি পুলিশে দেবো না। ওসব পুলিশের ঝামেলায় গিয়ে কোনো লাভ হবে না, তার চেয়ে বরং তুমি ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। নীলাদ্রি, তুই আমাদের তাড়িয়ে দিস না। এই পরিস্থিতি খাও আমাদের নেই, হয়তো না খেতে পেয়ে মরেই যাবো। আমাকে তুই আর কয়েকটা দিন সময় দে, আমি প্রমাণ করে দেবো যে কাপড়কে আমি বিক্রি করিনি। আমাকে কয়েকটা দিন সময় দে, আমায় তুই শক্তি দে ভাই, আমি তোর পায়ে ধরে অনুরোধ করছি। ছাড়ো বলছি, ছাড়ো। তোর দাদা কিন্তু লাগতে পারবে। আমি যে ওকে হাত করে পা করে হাঁটতে শিখিয়েছিলাম, ওর ওই পায়ে আঘাত লাগলে আমি যে নিজে হাতে ওর সেবা করেছিলাম, আজ কতটা শক্ত সমর্থ হয়েছে তা ভালোভাবে অশ্রদ্ধার অন্ন খেয়ে বেঁচে থাকার চেয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করে খাওয়া অনেক ভালো। সেদিন আমার সংসার আকাশে যে কালো মেঘটা আমি দেখেছিলাম, সেটাই আজ ঘটে গেল। চলো চলো দাদা যাবার আগে বাস্তবে দিকে একবার শেষ তুমি ঠিকই করেছো। না, আপনারা ঠিক করেননি, আপনারা আমায় ঠকিয়েছেন। দেখি প্রথম তুমি কাপড় কোথায়? কাপড় কোথায়? কাপড় আমার বাড়িতে সংসার করছে। আমার দাদা কাপড়কে তোমার কাছে বিক্রি করে দেয়নি তো? বিক্রি? আমি তো কাপড়কে বিয়ে করে নিয়ে গেছি। বিয়ে করে? হ্যাঁ, বিয়ে করে। শুনলে বিউটি, শুনলে দাদা কাপড়কে বিক্রি করে দেয়নি, অথচ শুধু শুধু দাদাকে আমি ভুল বুঝলাম।
আচ্ছা বলো, কাপড়কে নিয়ে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? কেন হবে না? বিয়ের পর যদি কেউ জানতে পারে তার বউ আগে থেকে প্রেগনেন্ট, তাহলে তার মনের অবস্থাটা কেমন হতে পারে সেটা উল্লেখ করতে পারছে। আমি অবশ্যই মানবতার খাতিরে আমি আপনার বোনকে মেনে নেব বলে বর্দার কাছে আমি 5 লাখ টাকা দাবি করেছিলাম। কি বললে গৌতম? তুমি দাদার কাছে 5 লাখ টাকা দাবি করেছিলে, অথচ আমি দাদাকে অবিশ্বাসী করে ভুল করেছি। দাদা, আমি ভুল করেছি, মহা ভুল করেছি। আপনাদের পারিবারিক সমস্যাটা পরে বুঝে নেবেন, আগে আমার 5 লাখ টাকা ছাড়ুন তো। কিসের টাকা? বিয়ে হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, আর একটা টাকাও আমরা দেবো না। টাকা না দিলে আমি আপনাদের নামে প্রতারণার মামলা করব। তোমার যা খুশি করো, আগে আমরা কাপড়ের সঙ্গে কথা বলে জানবো তোমার অভিযোগ কতখানি সত্য। তুমি আমাদের কাছে কাপড়কে হাজির করো। না, আমি আপনাদের সামনে কাপড়কে হাজির করব না। আমি 1 সপ্তাহ পর আবার আসবো। তখন যদি টাকা না পাই, কাপড়কে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেবো। কথাটা মনে থাকে। হ্যাঁ, তাই করো। ওই মেয়েটা মরে গেলেই বলছে আমাদের আপন বিয়েই হবে। একটা কথা মনে রেখো, কাপড় আমার বোন, আর আমার বোনের যে ক্ষতি করতে চাইবে তাকে কিন্তু আমি ছেড়ে দেব না। তুমি আমার এসবে কোথায় চললে? তোমাদের প্রতারণার দানব আর দানবী সাজিয়ে যাদেরকে আমি এই সংসার থেকে তাড়িয়ে দিয়েছি, আবার সেই আমার দেব দেবীকে এই সংসার মন্দিরে ফিরিয়ে আনতে চললাম। জেনে ফেলেছি ওদের গোপন রহস্যের কথাগুলো আমি জেনে ফেলেছি। ওরা মেয়েদের বিক্রি করতে চায়, তাই তো আমাকে বিদেশে ওরা বিক্রি করে দিতে চাইছে। আমি জেনে ফেলেছি ওদের গোপন সব কথা আমি জেনে ফেলেছি। আচ্ছা ভাই কাকু, তোমাকে বিদেশে পুরোপুরি বিক্রি করে দেওয়া হবে। কেন তুমি আমাকে এমন করে বিদেশে বিক্রি করে দিতে চাইছো? কিন্তু পোষ করে তুমি আমাদের সঙ্গে আপোষ করনি বলে, তবে তুমি ওদের গোপন রহস্যের কথাগুলো আমি জেনে ফেলেছি। ওরা মেয়েদের বিক্রি করতে চায়, তাই তো আমাকে বিদেশে ওরা বিক্রি করে দিতে চাইছে। আমি জেনে ফেলেছি ওদের গোপন সব কথা আমি জেনে ফেলেছি। আচ্ছা ভাই কাকু, তোমাকে বিদেশে পুরোপুরি বিক্রি করে দেওয়া হবে। কেন তুমি আমাকে এমন করে বিদেশে বিক্রি করে দিতে চাইছো? কিন্তু পোষ করে তুমি আমাদের সঙ্গে আপোষ করনি বলে, তবে তুমি আনারি এক নিয়ে মালটাকে না, আর পার্সেল করার আগে তোমার একটু মোচ করে দিই। কিছুতেই রাজি হচ্ছে না। আমার दोस्तेर কথা মেনে লে, नहीं तो बहुत पछतावी। मान ले बहिन, उसका हालत अंत पूरी अपना काम में मत। আমি রাজি, একটা শর্তে আমি কিন্তু রাজি। আমার সাথে তোমাদের দুজনকেও কিন্তু মজ করতে হবে, মস্তি করতে হবে। তোমাদের মজ মিটিয়ে দেবো, আর সেই সঙ্গে আমি নেশার দিয়ে তোমায় নিয়ে শুধু বলবো মুঝে भी ना देश
ঘুমাচ্ছি তোমার দাঁড়াচ্ছি কেন পারবে কি করে সারা মারার সাথে তোকে নেশার গলি খাইয়াছি তোর শয়তান মারবাই ও সারা তোর যেত ক্ষতি করেছে ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো। ওরা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেয়েছে। তাই এই শয়তানটাকে উপযুক্ত শাস্তি দিতে আমি নিজের হাতেই ওকে মারবো। কারণ মেয়েরা প্রেমিকা হয়ে যেমন প্রেম নিবেদন করতে পারে, তেমন শয়তানদের উপযুক্ত শাস্তি দিতে তারা প্রতিবাদী হয়ে প্রতিশোধ নিতে পারে। বেশ করেছি, বেশ করেছি। একটা নিরীহ মেয়েকে তোমাদের হাত দিয়ে বাঁচানোর জন্য আমি ওর প্রেমিকার হাতে তুলে দিয়ে তার প্রাণটাকে বাঁচিয়েছি। কি করবে তোমরা? মেরে ফেলবে তো? মেরে ফেলো, মেরে ফেলো। এই নোংরা জীবনটা আমি কিছুতে রাখতে পারি না। তাই মরে গেলে পরে আমি শান্তি পাবো, শান্তি, শান্তি, শান্তি। मुझे भी खून करो साहब क्योंकि वो खून के लिए मैं भी उसका साथ दिए थी কিন্তু কেন কেন শুভ্র ওসমানকে খুন করেছো? वो हमारे काकल वही को बेइज्जत करते চেয়েছিল বহিন এই কাপড় তো বহিন হয়ে গেল। এবার দেখ বৌদির সামনে তোর বহিনের কি অবস্থা। জয় শয়তান শয়তানকে কামড়ে नहीं तो हम ही तो का कामड़े टूटी छिड़िया लिबे যেমন করে পারিস হেগে যা कोई है हमारे बहन को बचा लो हमारे बहन को बचा लो ये अपना कुछ তবে কি কখন তুমি তোমার কি হয়েছে কৌশা শয়তান কৌশিক লাইনি আমাকে চাকু মেরে ওই কাকনের সত্যনাশ করতে নিয়ে গেছে তো বাঁচাও দোষ চলি আলবিদা দোস্ত আলবিদা রঙ্গিন আমাকে ক্ষমা করো দোস্ত তোমার কাছে আমি বড়ই ছোট হয়ে গেলাম কিন্তু কিন্তু আমি কাকুকে কেমন করে বাঁচাবো কোথায় আছে কাকুন কোথায় খুঁজবো আরে মিষ্টি দেখলেও কেমন মিষ্টি আমি ওর যৌবনটা ভারী তাই তো ওর যৌবনের সমস্ত রক্তটা খুঁজে নিয়ে ওকে আমি ছোটটা করে যাও তুফান সিং সকলে কাপড়ে রহি কৌশিক লাহিড়ি চেয়ে দেখ আমি কে আরে শয়তান ভেবেছিলে মিথ্যে খুলে গায়ে আমাকে সারা জীবন জেল কাটাবি আরে শয়তান তোর মুখের মুখোশ খুলে আমি আজকে
আর আমি রাহুলকে জেলে যেতে দেব না। তার কৌশিক লাহিড়িকে খুন করেছি আমি। কৌশিক লাহিড়িকে খুনের অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। কিন্তু এই কলঙ্কিনী কাপড়ে রাখতে কি হবে? আমার জন্য তোমাদের কাউকে কিছু ভাবতে হবে না দাদা, কাউকে কিছু ভাবতে হবে না। আমার এই কলঙ্কিত জীবনটাকে আমি নিজে আত্মহত্যা করে চিরদিনের জন্য শেষ করে দেব। না ঠাকুর না, আমি তোমাকে আত্মহত্যা করতে দেব না। আমি তোমার সব কলঙ্ক মুছে দিয়ে। ঠিক বলেছিস না, আজ আমার সংসার আকাশে সব কালো মেঘ যেন সরে গেছে। তাই আমি বলছি রাহুল, যে শয়তান কাপনকে কলঙ্কিত করেছে তার রক্ত স্মৃতিতে পড়িয়ে দিয়ে